দর্শক, জাগরণ নিউজ 24 এর আজকের টক শোতে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বান্দরবানের তরুণদের মাঝে ছাত্র রাজনীতি এবং বান্দরবানের তরুণদের শিক্ষার্থী যে বান্দরবানের যে শিক্ষার্থী এবং যুবকরা রয়েছেন তারা কি প্রত্যাশা করেন এই বিষয়গুলো এবং বান্দরবানের যে সমসাময়িক যে সমস্যাগুলো সেটি আমরা তুলে ধরব। দর্শক, আমাদের সাথে আজকে টক শোতে অতিথি হিসেবে যুক্ত আছেন শাফায়েত হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক ছাত্রদল বান্দরবান পার্বত্য জেলা। দর্শক, আজকের টক শোতে আমরা প্রধান অতিথিকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগতম আজকের টক শোতে। ধন্যবাদ। আমরা প্রথমে অতিথির কাছে জানতে চাচ্ছি যে বান্দরবানে তরুণদের সবচেয়ে বড় সমস্যা আপনার চোখে কি? শিক্ষা, বেকারত্ব, নাকি রাজনীতি ও সামাজিক সুযোগের অভাব? আপনি কি মনে করছেন? ধন্যবাদ সাংবাদিক জামালউদ্দিন ভাইকে। সেই সাথে আমি শুভেচ্ছা জানাতে চাই জাগরণ নিউজ 24। আজকে আমাদেরকে যারা শুনতে পাচ্ছেন, জাগরণ নিউজের সাথে যারা যুক্ত আছেন, আমি সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান পার্বত্য জেলা শাখার পক্ষ থেকে সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আপনি যেই টপিক্সটা আনছেন, বান্দরবানের তরুণদের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব নাকি রাজনৈতিক বা সামাজিক যোগাযোগের অভাব। আমি বান্দরবানের একজন মানুষ হিসেবে, বান্দরবানের একজন নাগরিক হিসেবে আমি সর্বপ্রথম এটাকে ধরে নিব বেকারত্বের সমস্যা। বেকারত্বের কারণে হয়তো অনেক কিছু আমরা পিছিয়ে আছি। বান্দরবান জেলার অনেক কিছু থেকে আমরা অনেক সুযোগ সুবিধা থেকে আমরা অনেক বঞ্চিত হিসেবে আছি। বেকারত্বটা হচ্ছে আমাদের পার্বত্য জেলা, আপনি 3 পার্বত্য জেলা একটা হিসাব করে দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের 3 পার্বত্য জেলার মধ্যে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো শিল্পায়ন কোনো কিছুই নেই। সরকার গভর্নমেন্ট শুধু চাকরি দিবে, শিক্ষিতদেরকে চাকরি দিবে এমন কোনো কথা হতে পারে না। আপনি শিক্ষিত জাতি আছে, যদি আজকে এখানে একটা শিল্পায়ন হতো বা একটা ইন্ডাস্ট্রি থাকতো, তাইলে শিক্ষিত ছেলে, শিক্ষিত পুরুষ, নারী সকলে ওই ইন্ডাস্ট্রি বা শিল্পায়নে কাজ করতে পারত, যা বেকারত্বের সমস্যাটা এই পার্বত্য জেলা থেকে, আমি মনে করি পার্বত্য জেলা থেকে এটা সমস্যাটা দূরীভূত হতো। আপনার যেই প্রশ্নটা আপনি করেছেন, নিশ্চয় হয়তো আপনি এই উত্তরটা পেয়ে গেছেন। বেকারত্বের মূল সমস্যা হচ্ছে আমাদের এখানে ভালো ইন্ডাস্ট্রি নেই, আমরা যার কারণে দিনের পর দিন বেকারত্বটা বেড়েই যাচ্ছে। জি, ধন্যবাদ। আর আপনি এই যে বেকারত্বের কারণেই হচ্ছে যে আমরা যে সমস্যা দেখতে পাচ্ছি, তো এই বেকারত্ব আমরা দেখতে পাচ্ছি বিগত দিনেও আমাদের দেশে, আমাদের বান্দরবান জেলাতে বিশেষ করে এমপি ছিলেন, মন্ত্রিত্ব ছিলেন এবং প্রত্যেক সেক্টরে হচ্ছে আপনার উপজেলা চেয়ারম্যান থেকে বিগত দিনে যারাই শাসক ছিলেন, এই বেকারত্ব ভূমিকা আমরা তাদের কি ভূমিকা ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে কতদিন হলো, কিছুদিন হলো যে আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব সাচিন প্রো জেরি দায়িত্ব গ্রহণ করেছেন। তো ওনার কাছে এই বেকারত্ব দূরীকরণের জন্য আপনার কোনো বান্দরবাসীর পক্ষ থেকে কোনো প্রত্যাশা আছে কিনা? অবশ্যই, যেহেতু নবাগতভাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছে, যেহেতু উনি আজকের গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ক্যাবিনেটের একজন মন্ত্রী, উনি চাইলে এই 3 পার্বত্য জেলায় যে কোনো একটি জায়গায় একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে। আর ওনার ইতিহাসটা হচ্ছে অত্যন্ত সুন্দর। উনি সর্বপ্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। উনি যখন জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, উনি গত কিছুদিন আগে এনটিভির একটা সাক্ষাৎকার উনি নিজেই প্রকাশ করেছে। তাছাড়া এটা আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় পড়েছি, অনেক জন থেকে আমরা শুনেছি, এই বান্দরবানের স্থানীয় যারা আছে তাদের থেকে। উনি যখন জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তখন উনি 800 নারী পুরুষকে চাকরি দিয়েছিল। ওই চাকরির পেছনে কোনো ধরনের লবিং ছিল না, ওই চাকরির পেছনে কোনো ধরনের ঘুষ বাণিজ্য এ ধরনের কোনো কিছু, উনি যোগ্যদেরকে যাচাই বাছাই করে 800 নারী পুরুষকে চাকরি দিয়েছিল। তাহলে আপনি একটা হিসাব করে দেখেন, যখন উনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তখন উনি 800 নারী পুরুষকে চাকরি দিয়েছিল। বিগত প্রেসিস্ট রেজিমেন্টে যারাই শাসক ছিলেন, এই পার্বত্য জেলায় যারা শাসক ছিলেন, আপনি হয়তো দেখতেছেন তখন তাদের আত্মীয় না হলে ওই জেলা পরিষদ থেকে তারা এই বান্দরবান পার্বত্য জেলার স্থানীয়রা কেউ চাকরি পেত না।
এটা সকলেই জানে। এই বান্দরবান পার্বত্য জেলার অনেকে এই বিষয়গুলো অনেক সময় অনেক ধরনের করে কথাবার্তা বলে থাকে। তবে আমরা আমরা যেটা মনে করতেছি, আমরা যে প্রত্যাশাটা রাখতেছি, যেহেতু বেকারত্বের একটা বড় সমস্যা, এই প্রত্যাশাটা আমরা রাখবো। কারণ পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেছেন, যিনি নবাগত মন্ত্রী হয়েছেন, উনি অত্যন্ত সৎ একদম নীতিবান মানুষ। ওনার মাধ্যমে উনি বিগত দিনে ওনার যেই কর্মকাণ্ড ছিল, আমরা মনে করি এবার আমরা আরও বেশি প্রত্যাশা করব। উনি এবার এর থেকে আরও বেশি ভালো কিছু এই বান্দরবান পার্বত্যবাসীকে বেকারত্ব সমস্যা থেকে দূরীভূত করে একটি সুন্দর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়তে উনি সুন্দর একটা বিশেষ সমস্যা, এই সমস্যার সমাধান খুঁজে বের করবে বলে আমি এইটুকু প্রত্যাশা করি। এবং ওনার যে কর্মকাণ্ড এই কিছুদিনের মধ্যে শুরু হয়েছে, শুরু হওয়ার সিস্টেমটাই ওনার ছিল, উনি কাজ করার লোক, উনি কাজ করে যাবেন, বান্দরবানবাসীর জন্য কাজ করবেন, এই আশাটুকু আমরা করি। এই আর কি। জি, আপনার কাছে যেহেতু আপনি বান্দরবান ছাত্র দলের একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন বান্দরবান জেলার, তো সেই হিসেবে আপনার কাছে আরেকটি আমরা প্রশ্ন রাখতে পারি, সেটা হচ্ছে বান্দরবানের একজন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য কেন চট্টগ্রাম, ঢাকা বা অন্য জেলায় যেতে হবে? স্থানীয়ভাবে উচ্চশিক্ষার জন্য সুযোগ বাড়াতে ছাত্রদের কোনো পরিকল্পনা আছে নাকি না আপনার? অবশ্যই, যেটা আপনি বলছেন ছাত্র দলের ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন রাখছেন, অবশ্যই আমি মনে করি এখানে যেহেতু ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বৃহৎ একটি ছাত্র সংগঠন, আমরা মনে করি আমার আহ্বায়ক ফরহাদ হোসেন জিকু ভাই, উনিও সব কাজে শিক্ষার ক্ষেত্রে উনি খুবই ভূমিকা রাখার জন্য এবং উনি খুবই আগ্রহী কাজ করার জন্য। আমি ব্যক্তিগতভাবে যেটুকু মনে করি, যেহেতু শিক্ষার মানের ক্ষেত্রে বান্দরবানের অনেক ধরনের প্রশ্ন উঠে থাকে। এটা আজকে থেকে অনেক বিগত দিন যারা ছিল এই বান্দরবানের, যারাই শাসক ছিল, যারা এই বান্দরবানের প্রতিনিধিত্ব করেছিল, এটা অনেক ধরনের প্রশ্ন আসছিল। মূল বিষয়টা হচ্ছে আমাদের উচ্চশিক্ষার জন্য আমরা এখান থেকে চট্টগ্রামে যাই কেন, এটা হচ্ছে মূল বিষয়। মূল বিষয়টা হচ্ছে বান্দরবানের যারা লোকাল স্থানীয় যারা আছে, বেশিরভাগ সময় দেখা যায় অনেকেই চট্টগ্রাম বা ঢাকা গিয়ে পড়ালেখা করার জন্য চলে যায়। এখান থেকে যারা ভালো স্টুডেন্ট তারাই চলে যায়। পরে দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাইরের যে আমাদের পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে সাতকানিয়া থেকে হাজার হাজার ছাত্রছাত্রীরা আমাদের বান্দরবান গভর্নমেন্ট কলেজে, বান্দরবান সরকারি কলেজে ভর্তি হতে অনেকে অধীর আগ্রহে থাকে। আপনি আমার এলাকা থেকে, আমার জেলা থেকে বাইরে পড়ালেখার জন্য চলে যায়, কিন্তু পার্শ্ববর্তী উপজেলা সাতকানিয়ার অনেক ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করার জন্য আসতে চায়। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে শিক্ষার মান নিয়ে আপনি একটা প্রশ্ন রাখছিলেন, শিক্ষার মান নিয়ে। শিক্ষার মান আসলে এটা বিগত দিন যেরকম গেছে, শিক্ষার মান অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পিছিয়ে আছে, আবার দেখা যায় অনেক জায়গায় অনেক ধরনের আগায় আছে। ছাত্রদল সবসময় মনে করে শিক্ষার ক্ষেত্রে যে কোনো জায়গায় যে সমস্যাটা দেখা যাবে, ছাত্রদল সেখানে গিয়ে ওই সমস্যাটা সমাধান করে, কিভাবে দ্রুত গতিতে সমাধান করে সাধারণ ছাত্রছাত্রীদের যে একটা আশার আগ্রহ থাকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে, ওই বিষয়গুলো ছাত্রদল কাজ করবে বলে আমি এটা আশা রাখি। আর আমাদের আহ্বায়ক ফরহাদ হোসেন জিকু ভাই, উনি সব সময় শিক্ষার ক্ষেত্রে আমাদের সাথেও যখন কথা হয়, শিক্ষার ক্ষেত্রে উনি যে কোনো কাজ করার জন্য আগ্রহী থাকে। দর্শক, আমাদের জাগরণ নিউজ 24 আজকে টকশোতে শাফায়েত হোসেন তারেক উপস্থিত আছেন। আমাদের লাইভ টকশোটি আপনারা শেয়ার করে দেবেন ওনারা দেখার সুবিধার্থে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বান্দরবান এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় আমাদের অতিথির কাছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতিথির কাছে চলে যেতে চাই। আমি আপনার যে দ্বিতীয় প্রশ্নটি ছিল তার বিষয়ে আরেকটিও আপনার সাথে সংযোজন করি। সেটা হচ্ছে বান্দরবানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোনো বিশ্ববিদ্যালয়, সরকারিভাবে কোনো একটা বিশ্ববিদ্যালয় নাই, মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা হচ্ছে আপনার যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার যে বড় বড় প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে মেডিকেল সেক্টর বলেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, কোনো ধরনের এরকম মানসম্পন্ন কোনো প্রতিষ্ঠান নাই। সেক্ষেত্রে আসলে এই যে পিছিয়ে পড়া, এই থেকে পিছিয়ে পড়া থেকে উত্তোলনের কোনো উপায় দেখছেন কিনা আপনি? অবশ্যই, এটা যদি যারা আজকে প্রতিনিধিত্ব করতেছে তারা যদি বান্দরবানের শিক্ষার মানকে অগ্রগতি কিভাবে করা যায়, শিক্ষার মান কিভাবে এগিয়ে নেওয়া যায়,
যারা সরকারের প্রতিনিধিত্ব করেছে তাদেরও যদি ভালো মন মানসিকতার পরিচয় হয়ে বান্দরবানের ছাত্রছাত্রী, বান্দরবানের লোকাল যারা আছে এখানে, তাদের শিক্ষার মানটা এগিয়ে নেওয়ার জন্য তারা যদি কাজ করা যায়, আশা করি এটা যদি কাজ করে অসম্ভব কিছু না। আপনি আজকে হয়তো মানুষ আজকে যারা আছেন, যারা এখানে প্রতিনিধিত্ব করতেছে, তারা আজকে আছে, তারা যদি এই ধরনের কোনো একটা ভালো প্রতিষ্ঠান তৈরি করে দিতে চায়, ওই প্রতিষ্ঠান থেকে এমন এমন ছাত্র উঠবে যে যারা বাংলাদেশের এমন এমন জায়গায় গিয়ে প্রতিনিধিত্ব করার মতো এই ধরনের ছাত্রছাত্রী উঠতে পারে। যদি শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে এই ধরনের ছাত্রছাত্রী আসবে কোথায় থেকে? আমি এতটুকু বিশ্বাস করি, যেহেতু এখানে আমাদের একটা এই পার্বত্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বান্দরবানের স্থানীয় একজন প্রভাবশালী নেতা, বান্দরবানের অভিসাংবাদিত নেতা শাসিং প্রুজেরি, উনি আসলে শিক্ষা নিয়ে যথেষ্ট কাজ করার উদ্যোক্তা আমি মনে করি। আশা করি উনি এই বিষয়ে নজর দিবে বলে আমি এতটুকু আশা করি। তাছাড়া সব জায়গায় যদি একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ হয়, ওনার কাছে যদি বিভিন্ন বিষয়ের মাধ্যমে বান্দরবানের শিক্ষার মান এবং ভালো প্রতিষ্ঠানের জন্য ওনার কাছে সবাই গিয়ে একটু এই বান্দরবানের যারা লোকাল আছে তারা যদি এই ধরনের পরামর্শ এবং ওনার সাথে আলাপ আলোচনা হয়, আশা করি ইনশাআল্লাহ বান্দরবানের ভালো শিক্ষা প্রতিষ্ঠান হবে। তবে এটা হচ্ছে মানুষের মন মানসিকতার পরিচয় এবং ভালো মন মানসিকতার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। আপনাদের ছাত্রদলের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে আপনার যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সহ মানে শিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলো নির্মাণের জন্য আপনাদের কোনো যে দাবি থাকবে কিনা বা এরকম কোনো পরিকল্পনা আছে কিনা, আপনারা স্পেশালভাবে কোনো দাবি তুলবেন কিনা এই বিষয়ে? অবশ্যই আমাদের যেহেতু মন্ত্রী মহোদয় শিক্ষা নিয়ে কাজ করার আগ্রহী দেখায়, উনি শিক্ষা নিয়ে কাজ করতে চাই, আমরা আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমরা ওনার কাছে এই বিষয়গুলো তুলে ধরব। বান্দরবানে ভালো মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, এইখানে এসে সবাই পড়ালেখা করুক, এখান থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে যাবে, বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে তারা প্রতিনিধিত্ব করবে। শিক্ষার মান নিয়ে ছাত্রদল অবশ্যই, আপনি যে প্রশ্নটা রাখছেন ওই প্রশ্নের আলোকে আমি বলি, শিক্ষার মান নিয়ে এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক এই বিষয়ে ছাত্রদল অবশ্যই ওনার কাছে যাবে এবং ওনাকে এই বিষয়ে কথাবার্তা বলে কি করা যায় ওইটা ওনার থেকে দিক নির্দেশনা আসবে। জি ধন্যবাদ। আমরা আপনার কাছে তৃতীয় একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় অনেক শিক্ষার্থী এখনো শহরের শিক্ষার্থীদের মতো সমান সুযোগ পায় না। এই যে সমান সুযোগ পায় না, যে বৈষম্য, এই বৈষম্য কমানোর জন্য কি কি পরিকল্পনা নেওয়া যেতে পারে আপনার মনে হয়? এখানে যে বিষয়টা আপনি তুলে আনছেন, পাহাড়ের মানে প্রত্যন্ত অঞ্চল, যেখানে আসলে আপনি দেখেন পার্বত্য জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পার্বত্য জেলা অনেক জায়গা আছে মানে একদম যেখানে লোকালয় বসবাস করে না। তাছাড়া লোকালয় বসবাস করলে মানে আপনার ভালো রাস্তা নাই, ওখানে যাওয়ার জন্য অত্যন্ত কষ্ট হয়ে যায়। ওই দুর্গম অঞ্চলের কিছু ছাত্রছাত্রীরা পড়ালেখা করার জন্য আগ্রহী থাকলেও অনেক সময় গিয়ে দেখা যায় এই মানে তাদের যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক সময় পিছিয়ে পড়ে যায়। আমি মনে করি এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের ইন্টারনেটের একটা সুযোগ সুবিধা থাকলে তাহলে এই সমস্যাগুলো সমাধান করা যায়। তাছাড়া ইন্টারনেটের সমস্যা এবং স্বাভাবিকভাবে আপনার এই পার্বত্য অঞ্চলে ইন্টারনেটের সমস্যাটা বেশি দেখা যায়, যার কারণে গিয়ে অনেক ছাত্রছাত্রীরা ভালো কিছু দেখে না, যার কারণে মানে এই পাহাড়ের অনেক জায়গায় বা যেগুলো প্রত্যন্ত অঞ্চল, এখান থেকে অনেক শিক্ষার্থীরা মানে সহজে জ্বরে পড়ে যায়। আমি মনে করি এই সমস্যাগুলো সমাধান করার জন্য যারা প্রতিনিধি আছেন, যারা প্রতিনিধিত্ব করছেন, তাদেরও ভূমিকা যদি থাকে তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। জি, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আমরা একটু যদি আপনার কাছে প্রশ্ন নিতে চাই। নজরুল ইসলাম, উনি হচ্ছেন লামা থেকে, বলছেন যে শিক্ষা ব্যবস্থায় বান্দরবানের লামা উপজেলা খুবই পিছিয়ে, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছেন, করণীয় কি? আপনি দেখেন বান্দরবান হচ্ছে 7 উপজেলা 2 পৌরসভা। আপনি বান্দরবান সদর থেকে চিন্তা করে দেখেন, রোমা, রোয়াংছড়ি, তানচি, আলীকদম, লামা, নাইকংছড়ি, আমাদের এই বান্দরবান জেলাটা আয়তনে বৃহৎ, এটা স্বীকার করতে হবে, আয়তনে বৃহৎ। জনসংখ্যার দিকে আমরা অনেক কম,
জনসংখ্যা বলতে গেলে জেলা অনুযায়ী আমাদের জনসংখ্যা মানে খুবই কম। তো যেখানে লামার এমন কতগুলো জায়গা আছে, লামা 60টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা, একটি পৌরসভা। আর নজরুল ইসলাম ভাই যে প্রশ্নটি রাখছে এটা হচ্ছে যে ওই শিক্ষার মান নিয়ে অনেক পিছিয়ে। তাহলে লামা উপজেলা যেহেতু বড়, দেখা যাচ্ছে অনেক সময় অনেক ইউনিয়নগুলো দেখা যাচ্ছে খুবই দুর্গম। ওই দুর্গম ইউনিয়নে পড়ালেখা এবং শিক্ষার মান অনেকগুলো পিছিয়ে আছে। আসলে এটা যারা এখানকার যারা স্থানীয় প্রতিনিধি, লামার স্থানীয় প্রতিনিধি, সকলে সম্মিলিতভাবে যদি কাজ করে যায়, আমি মনে করি এই সমস্যাগুলো দ্রুতই সমাধান হবে। জি ধন্যবাদ। আমরা জনাব শাফায়েত হোসেন তারেক, আপনার কাছে আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে বান্দরবানে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি যে সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে বান্দরবানে একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম যেতে হয়, একজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য জেলার বাইরে যেতে হয়। তাহলে বান্দরবান কি এখনো উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকা জেলা? আপনি কি মনে করছেন এটা? না, এটা আমি পিছিয়ে পড়া জেলা বলবো না, যেহেতু এটা বান্দরবানে একজন রুগীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে যেতে হয়, এটা সত্য, এটা মানতে হবে। এটা আসলে আপনি যেই প্রশ্নটা আমাকে রাখছেন, যে বিষয়টা আপনি আমার প্রশ্নটাকে এই বান্দরবানের চিকিৎসা খাতে কী সমস্যা, এটা আজকের না। আমি যখন ছোটো থেকে বড় হচ্ছি তখন এই বান্দরবান হাসপাতাল নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসে, বিভিন্ন প্রশ্ন বিভিন্ন ধরনের তুলে আনে। আমি মনে করি বিগত সরকার যেটা গেছে, তারা অনেক উন্নয়ন করেছে, তারা অনেক ধরনের উন্নয়ন করেছে, তারা অনেকে অনেক ধরনের কথা বলে। কিন্তু এখানে কিন্তু মন্ত্রীও ছিল, বান্দরবানে মন্ত্রীও ছিল, সাবেক মন্ত্রীও ছিল, প্রভাবশালী জেলা পরিষদের চেয়ারম্যানও ছিল, যাদের ক্ষমতার দাপট ছিল অনেক, কিন্তু তারা চিকিৎসার খাতে কোনো ধরনের উন্নয়ন করে নাই। আমি এতটুকু আশা করতে পারি, আপনি হয়তো দেখেছেন কিছুদিন এই নিউজের মাধ্যমে দেখেছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, কিছু হামের রুগী নিয়ে বান্দরবানে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছিল, বা হামের রুগী দিয়ে বিভিন্ন ধরনের, সেখানে স্থানীয় তখন আমাদের নিয়ে আজকে এই শাসিংপুর জেরি আজকে মন্ত্রী, এখন বর্তমান মন্ত্রিত্ব পেয়েছেন, তখন উনি ছিলেন এমপি। উনি ওনার স্থান থেকে, ওনার জায়গা থেকে উনি স্বতঃস্ফূর্তভাবে, আমরা যেটা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে উনি বান্দরবান সদর হাসপাতালে গিয়ে হামের রোগীদের কী সমস্যা, কেন ওই রোগের সৃষ্টি হচ্ছে, উনি লামা আলীকদমে গিয়েছে এবং বান্দরবান সদর হাসপাতালকে উনি দেখভাল করেছেন। ওনার স্থান থেকে উনি যথেষ্ট সময় দিয়েছে। আমি এতটুকু আশা করতে পারি, যেহেতু আমরা এই বান্দরবান পার্বত্য জেলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একজন মন্ত্রী পেয়েছি, তারেক রহমানের ক্যাবিনেটের একজন মন্ত্রী পেয়েছি পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ে। আশা করি ইনশাল্লাহ এই সমস্যা, বান্দরবানের যেই সমস্যা, এই রোগীদের সমস্যা, এই চিকিৎসা ব্যবস্থার সমস্যা, আশা করি ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান হবে বলে আমি আশা করি। আচ্ছা, আমরা জনাব শাফায়েত হোসেন তারেক, আপনি যেহেতু বান্দরবান ছাত্র দলের একটি জেলার ভালো পদে আছেন যুগ্ম আহ্বায়ক হিসাবে, তো আপনার কাছে আমাদের যে প্রশ্ন জনগণের পক্ষ থেকে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বান্দরবান শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, বেকারত্ব বলেন, সব দিক দিয়ে একেবারে পিছিয়ে, সব দিক দিয়ে বান্দরবান জেলাটা একেবারে দুর্বল 64 জেলার চাইতে। এটা কি আসলে রাজনৈতিক কারণে দেখছেন, নাকি কি কারণে এই পরিস্থিতি হচ্ছে, কি মনে করছেন আপনি? দেখুন, আপনি যে প্রশ্নগুলো আমাকে করছেন, এই আপনার প্রশ্নগুলো হচ্ছে পয়েন্ট আকারে আপনি বলতেছেন বান্দরবানের সমস্যা, আপনি পড়ালেখার মান পিছিয়ে, শিক্ষা খাতে অত্যন্ত দুর্বল, আপনি এই ধরনের পয়েন্টগুলো তুলে আনছেন। এরপর আপনি চিকিৎসা ব্যবস্থা অনেক পিছিয়ে, আপনি এই বিষয়গুলো, আপনি একটা জিনিস চিন্তা করলে দেখতে পারবেন, গত 17টি বছর এদের শাসন করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা শাসন করেছিল, তারা উন্নয়নের জোয়ার মানুষকে কানে কানে শোনাতো, বাট তারা উন্নয়নের রূপরেখায় তাদেরকে কখনোই দেখা যেত না। আমি যেটা মনে করি, মানুষের বেঁচে থাকার অধিকারের মধ্যে আপনার চিকিৎসা যেটা, ওইটাও তো মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে।
চিকিৎসা ব্যবস্থাটা অনুন্নত রাখার আমি মনে করি যে তারা চাইলে মানে যে চিকিৎসা ব্যবস্থাটা তারা চাইলে উন্নত করতে পারত। এখানে কোনো বড় ধরনের বাজেট, বড় ধরনের কোনো কিছু দিয়ে এই বিষয়টা সমাধান করার এত বেশি মনে হয় না। সরকারি যে বরাদ্দটা আসে, হাসপাতালের জন্য যে বরাদ্দটা আসে, ওই বরাদ্দটা সুন্দরভাবে, সঠিকভাবে, ভালো মানুষকে দিয়ে, দায়িত্বশীল মানুষকে দিয়ে সুন্দরভাবে বন্টন করলে, আপনি ওষুধ আসে, আপনার সরকার থেকে ওষুধ আসে, ওই ওষুধগুলো যদি সুন্দরভাবে হাসপাতালে পৌঁছে দিয়ে রুগীকে যে ওই ওষুধগুলো যে তারা সঠিকভাবে দিতে পারতো, তাহলে আমি মনে করতাম চিকিৎসা খাতে অনেকটা সমস্যা কমে আসতো। তাছাড়া আপনি একটা প্রশ্ন রাখছেন, আমাদের এখানে বান্দরবানের সবচেয়ে বড় সমস্যা অ্যাম্বুলেন্স। আমরা যখন এই যে আপনার অ্যাম্বুলেন্স নিয়ে অনেক ধরনের অনেক সমস্যা হয়, হামের রুগীদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে অনেক সময় অ্যাম্বুলেন্স পাই নাই। আমরা কেরানীহাট থেকে অ্যাম্বুলেন্স, আমাদের পার্শ্ববর্তী উপজেলা সাতকানিয়া উপজেলা থেকে আমাদের অ্যাম্বুলেন্স আনতে হতো। আমি মনে করি এটা যারা সরকারের বর্তমানে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠিত হয়েছে, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের যারা দায়িত্বপ্রাপ্তরা আছে, তারা যদি স্বতঃস্ফূর্তভাবে, একদম একনিষ্ঠভাবে মানুষের জনগণের উপকার করার এই ধরনের মন মানসিকতা দিয়ে তারা যদি এই সমস্যাগুলো সুন্দর চোখে দেখে, আশা করি ইনশাল্লাহ এই বিষয়গুলো আহামরি কোনো বিষয় না, এগুলো শুধু মন মানসিকতার বিষয়, এগুলো দ্রুতই সমাধান হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ জনাব তারেক হোসেন, জনাব শাফেদ হোসেন তারেক। আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে আমরা দেখতে পাচ্ছি অনেক তরুণ রাজনীতি করতে চায় না আজকাল। আমরা যেটা দেখতে পাচ্ছি তারা চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং বা বিদেশে যাওয়াকে বেশি গুরুত্ব দেয়। আপনি কি মনে করেন রাজনীতির প্রতি তরুণদের অনাগ্রহের কারণ কি মনে করেন আপনি? না, আপনি এখানে অনেক তরুণ রাজনীতি করতে চায় না, ঠিক আছে, এটা অনেক তরুণ রাজনীতি, আসলে এখানে মূল বিষয়টা হচ্ছে যে অনেকে রাজনীতিকে পছন্দ করে না, ব্যবসাকে পছন্দ করে। আবার অনেকে রাজনীতিকে পছন্দ করে, ব্যবসাকে মোটামুটি মানে জীবিকা অর্জনের জন্য মোটামুটি পাশাপাশি একটা বিষয় রাখে। বিদেশে যাওয়ার বিষয়টা হচ্ছে যারা উদ্যোক্তা না, আমার কথা হচ্ছে যারা উদ্যোক্তা না তারা চাইবে মোটামুটি থাকুক, ভালো খাচ্ছি, কোনো রকম যাচ্ছে দিন এভাবে। আর যারা উদ্যোক্তা, মনে করেন রাজনীতির পাশাপাশি আপনি আজকে আমি যদি রাজনৈতিক একজন কর্মী না হতাম, তাহলে আজকে আপনি আমাকে আপনার টক শোতে ডাকতেন না। আপনি এটা আপনাকে স্বীকার করতে হবে। আমি রাজনীতির সাথে জড়িত আছি, আমি রাজনীতি আসলে আমি আপনার সাথে যুক্ত করি, আসলে হচ্ছে আপনি যে রাজনীতি করেন এই জন্য আপনি ডাকছেন এরকম না, জাস্ট হচ্ছে আপনি যেহেতু একটা ছাত্র দলের পদে আছেন, আপনার কাছ থেকে জাতি জানার অনেক কিছু আছে, প্লাস হচ্ছে আপনার মানে একটা দায়বদ্ধতা আছে জাতিকে অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই জন্যই আসলে মূলত আমাদের টক শোতে আনা। আপনি যে রাজনীতি করেন এই জন্যই শুধু না, বহু কারণেই আজকে আমাদের টক শোতে আনা। আর না, আপনি যে প্রশ্নটা রাখছেন আমি ওই প্রশ্নের আলোকেই বলতে চাচ্ছি। আমি শেষ করে দিই আপনাকে, যেহেতু রাজনীতির সাথে জড়িত আছি বলেই আপনারা যে কোনো বিষয়গুলো আমাদের থেকে জানতে চান বা যে কোনো বিষয়গুলো আমাদের থেকে শুনতে চান, আমরা কি বলি, কোন ধরনের কথা বলি, কিভাবে করলে কীরকম হয়, বা আমাদের আগ্রহটা কেমন, আপনি এটা সর্বপ্রথম মানুষের একটা বিষয়টা হচ্ছে মানুষকে উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হতে পারলে মানুষ যে কোনো জায়গায় গিয়ে যে কোনো সময় যে কোনো বিষয় ফেস করতে পারবে। এটা আমি মনে করি। হয়তো কেউ রাজনীতিকে ভালোবাসে না, কেউ হয়তো ব্যবসাকে ভালোবাসে, অনেকে বিদেশ চলে যেতে চায়, রাজনীতির প্রতি অনাগ্রহ আছে। তবে একটি কথা হচ্ছে, রাজনীতির পাশাপাশি আপনি দেখেন, রাজনীতি যদি এই দেশে গণতন্ত্র যতদিন থাকবে, আশা করি রাজনীতিটা, ছাত্র রাজনীতি বলেন, আপনি আদার্স যে কোনো রাজনীতি, আশা করি এই সবগুলো রাজনীতি যতদিন গণতন্ত্র থাকবে এদেশে এই রাজনীতিটা চলে যাবে, আসবে, যাবে, চলবে, এ ধরনের। আর অনেকে মনে করে রাজনীতি ভালো লাগে না, যারা হয়তো কোনো একটা জীবিকা অর্জনের জন্য বা ভালো একটা লাইফস্টাইল করার জন্য, তারা হয়তো ব্যবসা বা বিদেশে যাওয়ার জন্য, তারা এই ধরনের বিষয়গুলো তারা মাথায় নেয়। তবে আপনি অধিকাংশ বিষয়টা আপনি এখন দেখবেন, রাজনীতিকে এখন যদি সুন্দর মন মানসিকতা দিয়ে দেখলে, রাজনীতি অনেক ক্ষেত্রে রাজনীতির কারণে মানুষ অনেক জায়গায় গিয়ে অনেক ধরনের, আপনি একটা ভালো একটা কাজ করতে যাচ্ছেন, সেখানে আপনার যে কোনো একটা পরিচিতির মাধ্যমে বা যে কোনো একটা বিষয়ের মাধ্যমে, এটা তো মূলত বাংলাদেশের আপনি ইতিহাসটা দেখেন, যারা আজকে বড় বড় শাসক এসেছে বা যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে, বেশিরভাগই মানুষ তো রাজনীতি থেকেই আসছে। তাহলে কেউ হয়তো রাজনীতিকে ভালোবাসে না, কেউ হয়তো রাজনীতিকে ভালোবাসে। মূল বিষয়টা হচ্ছে রাজনীতিকে যারা ভালোবাসে
তারাই তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে, তারাই তো রাজনৈতিক কর্মী, তারাই তো রাজনৈতিক দলের যে কোনো নেতা বা যে কোনো পর্যায়ের কর্মী নেতা। এইভাবে আমি মনে করি এটা যার যার মন মানসিকতা থেকে তাদের পরিচয়টা বহন করে আর কি। আপনি তরুণদেরকে রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করবেন কি না, এটা মানে আপনার? আমি তরুণদেরকে রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ, যারা রাজনীতির প্রতি আগ্রহী আমি তাদেরকে আহ্বান করতে পারি তারা রাজনীতিতে আসুক। যারা রাজনীতির প্রতি আগ্রহী, দেখা যাচ্ছে অনেকে ছাত্র রাজনীতি কেউ ভালোবাসে না, আমি তাদের সাথে ছাত্র রাজনীতিতে আসার জন্য তাদেরকে আহ্বান করতে পারি। তারা যদি সাড়া দেয় তাহলে আসবে, আর যদি আসলো ওয়েল, না আসলো ওয়েল, একটা বিষয় আছে। আপনার যারা রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চাই আমি তাদেরকে আহ্বান করব ছাত্র রাজনীতির সাথে আসুক। বাংলাদেশের যে সমস্যাগুলো এই আজকে তো ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সব সমস্যা সমাধান হয়, এটা আমি এইটা এতটুকুই বলতে পারি। জি, ধন্যবাদ জনাব তারেক হোসেন। আপনার কাছে আমরা আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে বিষয়টা আপনার রিলেটিভ না, তারপরে হচ্ছে যে যেহেতু করছেন যে 7 উপজেলা থেকে পরিষদের সদস্য নেই, 3 উপজেলা কেন নেওয়া দরকার ছিল? 7 উপজেলা থেকেই পরিষদের বলতেছে 3 উপজেলা থেকে কেন বঞ্চিত করা হয়েছে 3 উপজেলাকে এই পরিষদের সদস্য? আপনি মানে যে প্রশ্নটা রাখছেন আপনি পরিষ্কারভাবে আরেকটু করে বললে আমি। একজন দর্শক হামিদুল হক প্রশ্ন করেছেন যে 7 উপজেলা থেকে পরিষদের সদস্য নেওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে 7 উপজেলা থেকে না নিয়েই সেখানে 3টা উপজেলাকে বঞ্চিত করা হয়েছে। তিনটা উপজেলা কথা বলেন নাই, 3টা উপজেলা বঞ্চিত করে হচ্ছে বাকি উপজেলাগুলো থেকে সদস্য নিয়ে পরিষদ গঠন করা হয়েছে। তো উনি বলতে যাচ্ছেন যে 7 উপজেলা থেকেই সদস্য নেওয়ার কথা ছিল, এটা না নিয়ে কেন বৈষম্য করা হয়েছে? এটা আসলে উনি যে প্রশ্নটা রাখছে উনি ওনার অধিকার আছে এখানে কমেন্টে গিয়ে প্রশ্ন করার জন্য ওনার স্থান থেকে উনি সুন্দরভাবে যৌক্তিকভাবে তুলে ধরেছে, আমি ওনাকে ধন্যবাদ জানাই। একটা বিষয় হচ্ছে আপনি দেখেন এখানে যে পরিষদ গঠন হয়েছে, নবাগত যারা এসেছেন পরিষদ গঠন হয়েছে, আপনি 3 উপজেলা, উনি কোন উপজেলা ওইটা উল্লেখ করে নাই, নাম উল্লেখ করে নাই। এখন আমি যেহেতু উনি নাম উল্লেখ করে নাই উপজেলাগুলো, তা আমি কেমনে বলবো এখন এই যে উপজেলা কোথায় কারা আসে নাই? এটা আসলে এটা উনি যে প্রশ্নটা রাখছে। আর আরেকটি বিষয়টা হচ্ছে আমি তো মনে করেন জেলা পরিষদ গঠন করে দেওয়ার প্রতিনিধিত্ব আমি না, আমি তো জেলা পরিষদ গঠন করে দেওয়ার প্রতিনিধিত্ব করি নাই। আমি জাস্ট এখানে আসছি ছাত্র রাজনীতি নিয়ে তরুণদের ভাবনা কি, তরুণদের কি ভূমিকা। তবে এর সাথে যদি আপনাকে একটু যুক্ত করি, আপনি জেলা পরিষদের সদস্য, এটা আমিও মেনে নিচ্ছি। তবে হচ্ছে আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, বান্দরবান পার্বত্য জেলার বাসিন্দা হিসেবে এই যে পরিষদ গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একচেটিয়া মানে সদস্য দেওয়া হচ্ছে। আমি যদি বলি শুধু বিএনপির মানুষ যারা, তাদেরকে দিয়ে হচ্ছে মানে এই পরিষদের সদস্য গঠন করা হয়েছে। অন্য বিরোধী দল বলেন অথবা হিন্দু সম্প্রদায়ের একটা প্রশ্ন আছে, হিন্দু সম্প্রদায়ের কারণাই আমাদের কাছে আরও প্রশ্ন আছে, লামা উপজেলা থেকে আমরা দেখলাম কেউই নেই। তো এটা কি একটু বৈষম্য, এটা কি সমন্বয় করা দরকার ছিল কিনা আরেকটু? লামা উপজেলাটা আমি বলি, লামা উপজেলায় যেহেতু লামা উপজেলা একটা বৃহৎ উপজেলা, এটা বান্দরবানের জন্য একটা ভোট ব্যাংক বলে আমরা মনে করি। লামা উপজেলা যেহেতু এটা লামা উপজেলা থেকে আসে নাই, এটাও সত্য, এটা তারা অনেক মানববন্ধনও করেছে। তবে যারা পরিষদ গঠন করে দিয়েছে, যারা পরিষদ গঠন করার সাথে যারা জড়িত ছিল, আমিও মনে করি সুন্দরভাবে সবার অধিকার হরণ না হয় মতো একটা সুন্দর পরিবেশের মাধ্যমে এই পরিষদটা গঠন করলে হয়তো এটা আরও জনগণের জন্য এবং জনগণের সেবার জন্য আরও বেশি আগ্রহী হতো। যারা আসছেন এখন তো তারা দায়িত্ব গ্রহণ করেই ফেলছেন। যদি যে প্রশ্নগুলো আসছে আগামীতে হয়তো যে পরিষদ গঠন হবে এটা সবার একটা অধিকার হরণ না হয় মতো সেই বিষয়ে যারা পরিষদ গঠন করে দিয়েছে, আশা করি তারা এই বিষয়গুলো মাথায় নিয়ে আগামীতে সুন্দর একটা পরিষদ গঠন করবে বলে আমি এতটুকু আশা করি। জি, জনাব শাহবাজ হোসেন তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার কাছে আমরা একটু জানতে চাই বর্তমান ছাত্র দলের কি অবস্থা বান্দরবান জেলাতে? আলহামদুলিল্লাহ, বর্তমান ছাত্র দলের অবস্থান অনেক ভালো। ছাত্রদল আপনি দেখছেন গত কিছুদিন আগে জেলা ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে।
আমি যেটা মনে করি, আপনার জেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন জিকু এবং সদস্য সচিব আমাদের শহীদ ইসলাম ভাই, শীঘ্রই আমরা আমাদের একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা যে 7টি উপজেলা, 2টি পৌরসভা, এই কমিটিগুলো কলেজ কমিটি, এগুলো এই ধরনের সুন্দর সবার একটা পরিচিতির মাধ্যমে সুন্দরভাবে আমরা এই কমিটিগুলো দিয়ে ছাত্রদলের রাজনীতি এই বান্দরবান জেলার মধ্যে আরও বেশি দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে আমি মনে করি। অবস্থানের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো। জি, জনাব শাফায়েত হোসেন তারেক, আপনার কাছে সর্বশেষ আমরা জানতে চাবো যে আপনি বান্দরবানবাসীর পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে না, বান্দরবানবাসীর পক্ষ থেকে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব সাচিং প্রো জেরির কাছে বান্দরবানের উন্নয়নের স্বার্থে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা? অবশ্যই প্রত্যাশা আছে। আমি একজন ছাত্রদলের কর্মী, তাছাড়া উনি আমাদের নেতা, এই পাহাড়ি বাঙালি সকলের অবিসংবাদিত একজন নেতা, যার বিরুদ্ধে নাই কোনো দুর্নীতি, একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ। আপনি হয়তো আব্রাহাম লিঙ্কনের সেই ইতিহাসটা হয়তো জানেন। আব্রাহাম লিঙ্কনের একটা ইতিহাস আছে, উনি একটা চিঠিতে লিখেছিল, প্রত্যেক স্বার্থপর রাজনীতিবিদের মাঝে একজন নিঃস্বার্থপর নেতা থাকে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, জনাব সাচিং প্রো জেরি একজন রাজনীতিবিদ, ওনার মধ্যে কোনো ধরনের স্বার্থ নিয়ে তিনি কখনোই চিন্তা করেন নাই। উনি যদি চিন্তা করতো, ওনার অনেক পৈতৃক সম্পত্তি বিক্রি করে উনি আজকে রাজনীতি করতো না। অনেক পৈতৃক সম্পত্তি বিক্রি করে উনি রাজনীতিতে আছেন। ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতি। উনি যে মন্ত্রণালয় পেয়েছে, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, আমি মনে করি উনি এই বান্দরবান জেলাসহ 3 পার্বত্য জেলায় উনি ভালো কিছু করে যাবেন এই শেষ বয়সে, আমি এতটুকু প্রত্যাশা করি। কারণ উনি এর আগেও উপজেলা চেয়ারম্যান ছিলেন। যখন বান্দরবান সদর উপজেলা 5 উপজেলা গঠন হয়েছিল, তখন উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ওনার বিরুদ্ধে 1 টাকারও দুর্নীতি নেই। একজন মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ, যার বিরুদ্ধে কোনো ধরনের সমস্যা নাই, যিনি সবসময় কাজকে ভালোবাসেন, উনি সকলকে সাথে নিয়ে কাজ করতে চান। ওনার যে সচিবালয়ে উনি ওই দিন ব্রিফিং করেছিল, ওনার ব্রিফিংয়ে উনি স্পষ্ট করে বলে দিয়েছিল যে সাংবাদিকরা যে নিউজ পাহাড়কে নিয়ে করে, এটা শুধু পার্বত্য অঞ্চল নিয়ে প্রশ্ন রাখে না, এটা এই সমগ্র বাংলাদেশকে নিয়ে প্রশ্ন রাখে। সাংবাদিকদেরকে উনি ভালো সংবাদ প্রকাশ করার জন্য উনি আহ্বান করেছেন, উনি ওনাদের সহযোগিতাও চেয়েছেন। যদি একটা সংবাদ এই পাহাড়কে নিয়ে যদি করে ভালো একটা সংবাদ প্রকাশ করে, তাহলে এটা ওনার স্থান থেকে উনি সকলকে ওই রিপোর্ট এবং ওই সাংবাদিকদের প্রতি যে নিউজ হয়, ওই নিউজের প্রতি উনি ধন্যবাদ জানাবে। এটা আমরা আশাবাদী। উনি যে মন্ত্রণালয় পেয়েছে পার্বত্য জেলার জন্য, আশা করি উনি অনেক ধরনের কাজ করতে পারবে বলে আমি মনে করি। এটা জি, ধন্যবাদ জনাব শাফায়েত হোসেন তারেক। আমরা আমাদের প্রোগ্রাম শেষের দিকে তো জনাব শাফায়েত হোসেন তারেক, বান্দরবানবাসীর উদ্দেশ্যে বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে কোনো আহ্বান আছে কিনা? যেহেতু আমি ছাত্রদলের প্রতিনিধিত্ব করি, আমি সবসময় চাইব বান্দরবানের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করা। এটা আমি আমার ছাত্রদলের পক্ষ থেকে এটা আমি বলতে পারি, কারণ আমি ছাত্রদলের এই তো প্রতিনিধিত্ব করতেছি, আমি ছাত্রদলেই আছি, ছাত্রদলের একজন কর্মী হিসেবে। আমি মনে করি এটা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে পারলে, বা সাধারণ শিক্ষার্থীদের সমস্যা, এই সমস্যা যা কি সমস্যা আছে, এই সমস্যাগুলো বা কি কোন ধরনের সমস্যা আছে, আমি মনে করি এটা আমার ব্যক্তিগত এবং ছাত্রদলের পক্ষ থেকে, ছাত্রদলের জন্য এতটুকুই আপনি এই আশাটুকুই রাখতে পারেন। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করবে, এই আশাটুকুই করতে পারেন। দর্শক, আমরা আজকের টকশোটি এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাফায়েত হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল বান্দরবান পার্বত্য জেলা। আমরা অতিথিকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছি বান্দরবানের শিক্ষা, অর্থনীতি এবং বান্দরবান উন্নয়নের স্বার্থে
কি কি কাজ করা যায়, এবং আমাদের যে অতিথি ছিলেন উনি চেষ্টা করেছেন আমাদের এই সমস্যাগুলো তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে জাগরণ নিউজ 24-এর আজকের টক শোতে থাকার জন্য।